আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন। তারপর জানিয়ে দিব ভেনেজুয়েলার উপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের। আরও জানিয়ে দিব তাইওয়ানের জন্য অস্ত্রের বৃহত্তম চালান অনুমোদন যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ শিরোনাম, সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের। ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের। ইরানের পারমাণবিক স্থাপনায় ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হামলার ৬ মাস পর এ হুঁশিয়ারি দিলেন তিনি। জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়ে বলেন, ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই, সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে। তিনি বলেন, পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হল এই প্রকল্প আর কখনও সক্রিয় না হয় তা নিশ্চিত করা। এ সময় মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসা করেন। তার মতে, এই অভিযান ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে। বার্নিয়ে আরও বলেন, ইরান পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য তা এক মুহূর্তেই আয়াতুল্লাদের শাসন বুঝতে পেরেছে। তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি। ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমরা এমন কোনো খারাপ চুক্তি হতে দেব না। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আসছে। ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে। যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে, ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল। ইরানের দাবি অনুযায়ী গত জুন মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় তাদের ১,০০০-এরও বেশি নাগরিক নিহত হন। জবাবে ইরান ইসরায়েলের দিকে ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১১০০টি ড্রোন ছোড়ে। ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে ৩২ জন নিহত এবং ৩,০০০-এরও বেশি মানুষ আহত হন। একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই দেশই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে। একে অপরের জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে। শত শত ড্রোন দিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিচ্ছে। আবার কখনও হামলার উদ্দেশ্যে নয়, প্রতিপক্ষের স্পর্শকাতর স্থাপনার ওপর ড্রোন উড়িয়ে শুধুই আতঙ্ক ছড়াচ্ছে। তবে ইউরোপের দুই দেশের এই ড্রোন যুদ্ধের নাটাই এশিয়ান জায়েন্ট চীনের হাতে রয়েছে। তারা চাইলে একদিনেই এই যুদ্ধ বন্ধ করতে পারে বলে মনে করছেন ইউক্রেনের এক বিশ্লেষক। ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ আন্দ্রে প্রোনিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, চীনা ড্রোন নির্মাতারাই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি আয় করছে। চীন চাইলে একদিনেই যুদ্ধ শেষ করতে পারে। আমাদের বা রাশিয়ানদের কাছে ড্রোনের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিলেই সেটা সম্ভব। কিয়েভের উপকণ্ঠে অবস্থিত নিজের ড্রোন প্রশিক্ষণ স্কুলের গুদামঘরে দাঁড়িয়ে এসব কথা বলেন প্রোনিন। সেখানে ১ ডজনের মতো ড্রোন রাখা ছিল। সেগুলোর মধ্যে ছিল প্রথম বিশ্বযুদ্ধের বাইপ্লেনের ক্ষুদ্র অনুকৃতি থেকে শুরু করে জেট চালিত মিনি মিসাইল এবং ক্ষুদ্র ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এসব ড্রোনের প্রতিটিতেই ছিল চীনে তৈরি উপাদান: ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি, থার্মাল ক্যামেরা ও নেভিগেশন মডিউল। এই উপাদানগুলোই ইউক্রেনের ড্রোন শিল্পের মেরুদণ্ড। চীনা প্রযুক্তি ব্যবহার করেই প্রতি বছর লাখ লাখ লয়টারিং মিউনিশন উৎপাদন করছে দেশটি। কিয়েভ ভিত্তিক সামরিক গবেষণা সংস্থা স্নেক আইল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা ফ্রেম, এভিওনিক্স, ইঞ্জিন ও রেডিওর মতো গুরুত্বপূর্ণ উপাদানের স্থানীয় উৎপাদন গড়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। শিল্পটি এখনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল, যেমন লিথিয়াম সল্ট, নিওডিমিয়াম চুম্বক, নেভিগেশন চিপ ও থার্মাল সেন্সরের মতো উপাদানগুলো চীন থেকে আমদানি করা হয়। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়ালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে দেশটি। এতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়। ৩.৫ বছর পরও সে যুদ্ধ থামেনি। লাখো মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতির পরও যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ। ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকিমূলক আচরণ এবং নৌ অবরোধের হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের সমতুল্য। বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার বৈধ তেল রফতানি বাধা দেওয়া বা বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা রাষ্ট্র ডাকাতি এবং সমুদ্রপথে সশস্ত্র লুটের মতো। যুক্তরাষ্ট্রের একপাক্ষিক আইন বা নিষেধাজ্ঞা দিয়ে এই ধরনের কাজকে বৈধ দেখানো সম্ভব নয়। ইরান আরও জানিয়েছে, স্বাধীন দেশ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের অধিকার। অন্য কোনো দেশ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপচাপ থাকে তাহলে এমন একপাক্ষিক ও হুমকিমূলক নীতি সাধারণ হয়ে যাবে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। শেষে ইরান জাতিসংঘ ও সব দায়িত্বশীল দেশকে যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার আহ্বান জানিয়েছে। তাইওয়ানের জন্য অস্ত্রের বৃহত্তম চালান অনুমোদন যুক্তরাষ্ট্রে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যে থাকা তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির জন্য সর্ববৃহৎ মার্কিন অস্ত্র প্যাকেজ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন বেইজিং সামরিক ও কূটনৈতিকভাবে চাপ বাড়িয়ে চলেছে তাইওয়ানের উপর। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মধ্যে 8টি জিনিস অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে হিমার্স, হাউইটজার কামান, জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্যান্য সরঞ্জামের যন্ত্রাংশ। বিবৃতিতে তারা আরও বলেছে, আত্মরক্ষার ক্ষমতা ধরে রাখতে এবং দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তাইওয়ানকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজটি এখন কংগ্রেসের নোটিফিকেশনের পর্যায়ে আছে। কংগ্রেস চাইলে বিক্রয় বন্ধ করতে পারবে বা পরিবর্তন করতে পারবে, যদিও তাইওয়ানকে সব দলের সমর্থন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে তাইওয়ান তার সেনাবাহিনীকে যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত করছে। এর জন্য তারা মোবাইল, ছোট এবং সাধারণত সস্তা অস্ত্র ব্যবহার করছে, যেমন ড্রোন, যা এখনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয়ের পূর্বমন্ত্রী কারেন কুও এক বিবৃতিতে বলেন, আমাদের দেশ প্রতিরক্ষা সংস্কার চালিয়ে যাবে, সমাজের প্রতিরক্ষা শক্তি বাড়াবে, আত্মরক্ষার দৃঢ় প্রত্যয় দেখাবে এবং শক্তির মাধ্যমে শান্তি রক্ষা করবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রয়ের জন্য ধন্যবাদও জানান। গত মাসে তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে 2026 থেকে 2033 পর্যন্ত $40 বিলিয়ন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন এবং বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই। এদিকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের। থাইল্যান্ডের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সোমবার 15 ডিসেম্বর ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গত সপ্তাহে সংসদ ভেঙে দেয়ায় নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদের সবচেয়ে বড় দল বিরোধী পিপলস পার্টির সঙ্গে বিরোধের জেরে আনুতিন এই সিদ্ধান্ত নেন। রাজনৈতিক সংকটের মধ্যেই থাইল্যান্ড প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডের নাগরিকরা এই নির্বাচনে 500 জন সংসদ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে 400 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং 100টি আসন বরাদ্দ থাকবে দলীয় তালিকার ভিত্তিতে। প্রতিটি দল সর্বোচ্চ 3 জন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিতে পারবে বলে জানা গেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, 9 এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন করতে হবে। এরপর প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আনুতিন 2023 সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করবেন এবং জানুয়ারির শেষ দিকে সংসদ ভেঙে দেবেন এমন শর্তে গত সেপ্টেম্বর মাসে পিপলস পার্টির সমর্থনে প্রধানমন্ত্রী হন আনুতিন।
৬৯ বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনৈতিক। রয়টার্স বলছে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের কারণে বর্তমানে থাইল্যান্ডে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে, যা আনুতিনের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। তবে বিভিন্ন জনমত জরিপ বলছে পিপলস পার্টি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত এটি দেশটির একটি শক্তিশালী ফোর্স হতে পারে। দলটির আগের নাম ছিল মুভ ফরওয়ার্ড পার্টি, যারা ২০২৩ সালের সবশেষ নির্বাচনে জয়ী হয়েছিল।